আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরো একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে। আর আজ আমি যে বইটি রিভিউ দেবো সেটি হচ্ছে একটি সায়েন্স ফিকশন সাইকোলজিক্যাল থ্রিলার। বইটির নাম হচ্ছে দি আইল্যান্ড অফ ডক্টর মরো। লেখক এইচ.জি. ওয়েলস, অনুবাদ কাজী আফসানা, প্রথম প্রকাশ অক্টোবর 2024, প্রকাশনী বেনজিন প্রকাশন, প্রচ্ছদ আবুল ফাতাহ, পৃষ্ঠা সংখ্যা 143, মুদ্রিত মূল্য 300 টাকা। আর জন্ম হচ্ছে সায়েন্স ফিকশন সাইকোলজিক্যাল থ্রিলার বা অপরাধমূলক বই। তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে বইটির কাহিনী সংক্ষিপ্তটুকু পড়ে নিচ্ছি। জাহাজ ডুবিতে নিখোঁজ হওয়ার পর দুর্ভাগ্যক্রমে অজানা এক দ্বীপে এসে পৌঁছায় প্রেমডিক। আপাত দৃষ্টিতে স্বাভাবিক এই দ্বীপটার কোথায় যেন একটা খটকা। ধীরে ধীরে অবিশ্বাস্য কিছু বিষয় সামনে আসতে শুরু করে। কে এই ডক্টর মোরো? কি চলছে এখানে? দ্বীপের অধিবাসীদের ভেতর কোন রহস্যময় অন্ধকার লুকিয়ে আছে? মোরোর অপ্রকৃত সৃষ্টি এবং দ্বীপের অদ্ভুত নিয়মকানুনের মাঝে সে বন্দী হয়ে যায়। উপলব্ধি করতে শুরু করে বিজ্ঞান ও নৈতিকতার সীমা অতিক্রম করলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। বইটি কেবল এক রোমাঞ্চকর বৈজ্ঞানিক কল্পকাহিনী নয়, এক অবিস্মরণীয় যাত্রা যা আমাদেরকে যন্ত্রণা ও নির্মমতা, নীতিবোধ, প্রকৃতির উপর মানুষের হস্তক্ষেপ, বিজ্ঞানের সীমাবদ্ধতা এবং মানব মনের ট্রমার প্রভাব সম্পর্কে গভীরভাবে ভাবতে বাধ্য করে। তো আমি রিভিউটি শুরু করছি। অমানবিক গবেষণা ও জীববিজ্ঞানের সীমা পরীক্ষা করার উদ্দেশ্যে ডক্টর মোরো একটি নীরব অনাবাসিক দ্বীপে যান। সেখানে তিনি বিস্ট ফোক নামে অর্ধমানুষ অন্ধ প্রাণী সৃষ্টি করেন, পশুদের উপর কটু বৈজ্ঞানিক অপারেশন করে। এডওয়ার্ড প্রেনিক নামক একজন পর্যটক জাহাজের দুর্ঘটনায় সমুদ্রে পড়ে যায় এবং শেষ পর্যন্ত ডক্টর মোরোর দ্বীপে পৌঁছায়। প্রেনিক ধীরে ধীরে জানতে পারে মোরো ও তার সহকারী মন্টগোমারি কিভাবে প্রাণীর দেহ ও মন পরিবর্তন করে অদ্ভুত প্রাণী তৈরি করেন। শেষ দিকের দিকে অনেক প্রাণী তাদের প্রাণবৃত্তি ফিরে পেতে শুরু করে এবং মোরো মন্টগোমারির নিয়ন্ত্রণ ধীরে ধীরে ধ্বংস হয়। প্রেন্ড্রিক অবশেষে বেঁচে ফিরতে সক্ষম হয়। এই উপন্যাস শুধু গল্প বলতে চায় তা নয়, তার আড়ালে রয়েছে গভীর দার্শনিক ও নৈতিক প্রশ্ন। মোরোর পরীক্ষা মানুষ ও পশুর মধ্যকার যে পার্থক্য কতটুকু এবং সেই পার্থক্য কিভাবে ক্ষয় হতে পারে, এই প্রশ্ন উপন্যাসের মূল প্রশ্ন। বিজ্ঞান ও নৈতিকতা কবে অনুভূতি সীমা ছাড়িয়ে যায়? মোরো নিজেকে ঈশ্বর ভাবে। সে ভাবে সে মানুষকে সৃষ্টি করার দায়িত্ব নিচ্ছে। মোরো তার গবেষণায় যন্ত্রণা ও আক্রমণকে নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। প্রাণীগণ তার আইন মেনে চলতে বাধ্য হয়। প্রাণীগণ ধীরে ধীরে তাদের প্রাণবৃত্তি ফিরে পায়, তাদের স্বাভাবিক প্রবৃত্তি ফিরে আসে, অর্থাৎ মানুষকে পশুর অবস্থা থেকে ফেরানো যায় না। শেষ পর্যন্ত তাদের মানবতা ধীরে ধীরে গলে যেতে শুরু করে। আমার মতে দি আইল্যান্ড অফ ডক্টর মোর একটি ক্লাসিক বিজ্ঞান গল্প উপন্যাস, যা শুধু পাঠ্য সাহিত্যই নয়, গভীর চিন্তা, প্রবলতা, নৈতিক প্রশ্নও জাগায়। উপন্যাসটি হিংসা, পরিবর্তন, মানবতা ও সীমা লঙ্ঘন ইত্যাদি প্রশ্ন সামনে রাখে। অ্যাকচুয়ালি আসলে কি আমি মনে করি কোনো কিছুর ক্ষেত্রে আপনার সীমা লঙ্ঘন করা উচিত না। প্রকৃতির একটা নির্দিষ্ট সীমা থাকে এবং আমি মনে করি যে আল্লাহ তাআলা আসলে সবকিছুর একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন। ওই সীমার বাইরে গিয়ে যদি আপনি কিছু করতে চান তাহলে সেটাই না আপনার জন্য খারাপ। এবং প্রকৃতিতে আসলে আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন আমার মতে সেগুলোকে যদি আমরা নিজেরা কিছু করতে চাই মানে বেশি কিছু সবসময় আসলে সবকিছু নিয়ে আসলে নিরীক্ষা করা উচিত না। তাতে হয় কি হিতে বিপরীত হতে পারে। সবসময় কিন্তু আল্লাহ তাআলা এবং প্রকৃতি কিন্তু আসলে এটা পছন্দ করে না যে তার বিপরীতে কিছু করা হচ্ছে। যেমন ধরেন বিজ্ঞান আমাদের অনেক উপকার করে। তারা যে গবেষণাগুলি করে তাদের মধ্যে কিন্তু কিছু জিনিস উপকার করে। কিন্তু কিছু জিনিস কিন্তু আবার ক্ষতিকরও। হ্যাঁ? তো বেশিরভাগ সময় দেখা যায় সায়েন্স ফিকশন গল্প যেগুলো থাকে বা সায়েন্স ফিকশন মুভি যেগুলো থাকে, যেগুলি বিদেশি মুভি, আমি আমি দেখলাম যে সেখানে বেশিরভাগ না খারাপ দিকটা দেখানো হয়েছে যে উল্টাপাল্টা জিনিস নিয়ে অ্যাকচুয়ালি গবেষণা করলে কি হয়। তো এই বইটাতে আসলে সেই জিনিসটাই উঠে এসেছে যে এখানে যে ডক্টর মোরো ছিল সে তার গবেষণার জন্য একটা দ্বীপকে সে কিনে নিয়েছিল। দ্বীপ কারণ আমি বলি এসব নিষিদ্ধ গবেষণা কিন্তু অ্যাকচুয়ালি আপনি প্রকাশও করতে পারবেন না বা ভালো জায়গায়, যেমন অন্যান্য বৈজ্ঞানিক গবেষণা যেগুলি আসলে ভালোর জন্য করে, মানুষের ভালোর জন্য করা হয় সেগুলো তো আমরা জনসাধারণের সামনেই করি। মানে দেখা যায় যে তা সবার সামনে সবাইকে জানিয়েই করা হচ্ছে। কিন্তু এই ধরনের গবেষণা যেগুলি আসলে অনৈতিক, হ্যাঁ, অপরাধমূলক কাজ, সেগুলো তো আসলে সবার সামনে করা যাবে না। কিন্তু কিছু বিজ্ঞানী থাকে পাগল বিজ্ঞানী। তারা তাদের গবেষণার জন্য যেকোনো কিছু করতে পারে। তো এখানে দেখানো হচ্ছে যে এই বিজ্ঞানী উনি তার গবেষণার জন্য একটা দ্বীপ কিনে নিয়েছেন এবং দ্বীপে তিনি যে জিনিসটা করেছেন যে দ্বীপের পশু পাখিকে তিনি মানুষ বানাতে চাচ্ছেন। এখন আমার কথা হলো যে মানুষ তো মানুষই হয়, আর পশু প্রাণী যারা পশু তারা তো পশুই হয়। হ্যাঁ, যদি পশুদেরকে মানুষ বানানো যেত তাহলে আল্লাহ তাআলা তো সেরকম একটা ব্যবস্থাই করে দিত। যেহেতু ব্যবস্থাটা করা নেই তার মানে কি? তার মানে আসলে এই জিনিসটা করা ঠিক হবে না।
তো আমার কথা হলো ভাই, মানুষকে কিভাবে রক্ষা করা যায়, মানুষ কিভাবে কি করলে ভালো থাকবে বা পশুরা কিভাবে ভালো থাকবে, পশুদের মানে যে পরিবেশ একটা সেটা কিভাবে ঠিক করা যায় সেগুলো জিনিসগুলি দেখেন, বা বিজ্ঞানীদের উচিত সেই জিনিসগুলো চিন্তা করে। সেগুলো না করে আমি মানে পশুকে কেন মানুষ বানাতে যাবো, মানুষকে কেন পশু বানাতে যাবো? এখানে এখানে দেখানো হয়েছে মানুষকে পশু বানানো যায়, মানুষগুলো পশু হয়ে যাচ্ছে, কিন্তু মানুষগুলো কিন্তু পশু যে হয়ে যাচ্ছে তারা কিন্তু আপনার মানুষে ফিরে আসছে না। কিন্তু যারা পশু তাদের দেখা যায়, তাদের উপর যখন মানে গবেষণা করা হচ্ছে, তারা কিছুটা মানুষ রয়েছে, কিছুটা হয়ে গেছে মানে পশু। মানে কারণ পশু পুরোপুরি মানুষ হবে কি করে? দেখা যাচ্ছে হয়তো কথা বলছে, একটু ঠিক মতো কথা বলতে পারছে না, কিন্তু তাদের চিন্তাধারা মানুষের মতো, হ্যাঁ? এখন একটা প্রাণীর যদি চিন্তাধারা মানুষের মতো হয়ে যায়, পশুদের বিশেষ করে, সেটা কিন্তু বিপজ্জনক হবে। কারণ পশু পাখি যেটা করে তারা আসলে তাদের মানে কি বলবো, ওটা অভ্যাসের বশে করে, বা তাদের মানে অভ্যাসটা এরকম, সত্তাটা এরকম যে তারা কি করে প্রবৃত্তির বশে, তারা যা করে তারা তারা সবই কিছু প্রবৃত্তির বশে করে। এখন মানুষই কিন্তু সবকিছু প্রবৃত্তির বশে করে না। মানুষ কিন্তু তার মানে যুক্তি বুদ্ধি এগুলি দিয়ে বিচার করে অনেক কিছু করে। তো এখানে দেখা গেছে যে পশুগুলো যে আছে তাদের মধ্যে পুরোপুরি মানে মানবিক গুণাবলীগুলো আসছে না। তাদের পশু প্রবৃত্তিটা জেগে উঠছে বেশি বেশি, কারণ তারা তো আসলে পশুই ছিল, হ্যাঁ? তো ওই জিনিসটাতে হয়েছে কি, এটাতে সমস্যা হয়ে যাচ্ছে, কারণ মানুষের মতো বুদ্ধিও তাদের আছে। তো এখন যদি তারা উল্টাপাল্টা কিছু করে তাহলে কিরকম হবে? কারণ পশুদেরকে যেরকম শক্তি আল্লাহ দিয়েছে, আমার মনে হয় সেটা আসলে তাদের স্বীকার করার জন্য, তাদের জীবনযাপনের জন্য। অবশ্যই মানুষের মতো বুদ্ধি তাদেরকে দেয়নি, কারণ মানুষের মতো বুদ্ধি অ্যাকচুয়ালি মানুষেরই রয়েছে, যে কারণে মানুষ পশুদেরকে বশ করতে পারে, কিন্তু পশুরা কিন্তু মানুষদেরকে বশ করতে পারে না। বুদ্ধিটা আসলে মানে ওই পশুদের মধ্যে অতটা থাকে না। পশুদের মধ্যে পশু প্রবৃত্তিটাই বেশি থাকে। তো এখানে দেখানো হয়েছে যে নিয়ন্ত্রণের জন্য তাদের কাছে হাতিয়ার থাকে ডক্টরের কাছে এবং তার অ্যাসিস্ট্যান্টের কাছে। কিন্তু একটা সময় দেখা যায় যে নিয়ন্ত্রণটাও তারা করছে না। দেখা গেছে যে নিয়ন্ত্রণে এমন কোনো একটা নির্যাতন চালায়, তারা অত্যাচার চালায়। প্রাণীগুলোকে যখন মানুষ বানানোর জন্য মানে তারা গবেষণা করে, যখন মানুষ বানানোর চেষ্টা করে তারা, তখন তাদের অনেক কষ্ট হয় প্রাণীগুলোর, হ্যাঁ? এবং যখন তারা তাদের মতো ছেড়ে দেওয়া হয়, তারা তাদের মতো চলে। যখন কোনো কিছু তারা মানে ডক্টরের মন মতো তারা না করে বা কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তখন কি করে? ডক্টর মোর তাদের উপর অত্যাচার চালায়, নির্যাতন চালায়, হ্যাঁ? যে কারণে মানে প্রাণীগুলো নিয়ন্ত্রণে থাকে, ভয় পায় আসলে ডক্টরকে। কিন্তু এমনিতে আমার কথা হলো মানে যার যেটা স্বভাব সেটা কয়দিন আপনি আটকে রাখবেন? সেটা তো আসবেই। যতই বৈজ্ঞানিক গবেষণা করা হোক না কেন, এটা আসলে প্রকৃতিরই নিয়ম যে পশু কখনো মানুষ হতে পারবে না, বা মানুষকেও পশু বানানো সম্ভব না। যেজন্য সবসময় মানে আল্লাহ ১ম থেকে যে ২ টা আলাদা করে দিয়েছে। মানুষকে মানুষের জায়গায় রেখেছে, পশুকে পশুর জায়গায় রেখেছে। মানুষ পশু কিন্তু কখনো এক হয়নি। তো যে জিনিসটা অ্যাকচুয়ালি ঠিক না, অপরাধ, যে জিনিসটা অ্যাকচুয়ালি মানে আপনি সবার সামনে করতে পারছেন না, আপনাকে গোপনে করতে হচ্ছে, তার মানে সেটা অবশ্যই অপরাধমূলক কাজই। না হলে আপনি সবার সামনে করছেন না কেন? হ্যাঁ, যেটা অবশ্যই নৈতিকতার দিক দিয়ে এটা মানাই করা হয়েছে। কারণ পশুদের উপর অত্যাচার চালানোর কোনো অধিকার তো আমাদের নেই। তাদেরও তো আ মানে অধিকার আছে তাদের মতো বাঁচার। তো কেন আমি আমার একটা গবেষণার জন্য বা আমার নিজের খুশির জন্য আমি এসব কাজ করব? এবং আসলে কি বললাম না, প্রকৃতির বিরুদ্ধে গেলে কখনোই সেটা ভালো হয় না। এবং এই গল্পে এটাই দেখানো হয়েছে। সেটি কিন্তু তাদের এই মানে আবিষ্কারই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। তবে হ্যাঁ, পেন্ড্রিক যে ছিল, সে ছিল আসলে একজন মানে পর্যটক। মানে সে তো জাহাজডুবিতে চলে এসেছে। তার কোনো দোষ ছিল না। তার যেমন কোনো দোষ ছিল না, সে কিন্তু শেষে দিয়ে বেঁচেও যায়। এবং সে বেঁচে ফিরে এবং সে এসে সেই কাহিনীটা বলে। যতদূর আমি মানে শুনেছি, যেটা আ জানি না আসলে সত্যিকারের ঘটনা মানে বলা হয়েছে এখানে। জানি না সত্যিকারের ঘটনা নাকি আসলে, নাকি এটা কল্পকাহিনী। মানে যেটা আরকি, তবে বইটা হয়েছে কি, যদি আপনি যদি একটু ফাস্ট পড়েন না, বইটা কিন্তু বেশি বড় না, ছোট একটা বই। তো বইটা যদি একটু ফাস্ট পড়েন তাহলে বুঝতে একটু অসুবিধা হবে। এই বইটা আসলে কি অনেক গভীর একটা ভাবাবেগ আছে। তো এটাকে না মানে একটু কি বলবো, মানে একটু স্লোলি পড়তে হবে আপনার। যদি একটু মানে একটু যদি স্লো পড়েন, ভালো মতো বুঝে শুনে পড়েন, তাহলে আপনার জন্য অবশ্যই ভালো হবে। এবং বইয়ের ১ম দিক দিয়েও লেখা আছে, দেখুন বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে। তো এখানে লেখা আছে কি, বইটি বেশ গুরুগম্ভীর থিমের উপর লেখা। বইটি পড়ার সময় শান্ত ধীরস্থির হয়ে পড়ুন। তাড়াহুড়ো করে শেষ না করে সময় নিয়ে আস্তে ধীরে পড়ুন। তবে বইটির অন্তর্নিহিত ভাব বুঝতে সক্ষম হবেন, সাহিত্যের সর্বোচ্চ রস আস্বাদন করতে পারবেন। আসলে আপনি যদি বইটি ভালো মতো বুঝতে চান, তাহলে কিন্তু আপনার আসলে ধীরে সুস্থেই পড়তে হবে। বইটির আসলে কিরকম নৈতিকতা বা কিরকম অন্ধকার অবক্ষয় বা মানব মনের যে অন্ধকার দিক, বা মানুষ কি করতে পারে খারাপ, মানে মানে প্রকৃতি ভালো করতে কিভাবে খারাপ করে, বা প্রকৃতির ভারসাম্য নষ্ট করলে আসলে কি হয়? হ্যাঁ, মানে যে জিনিসটা প্রকৃতির বিরুদ্ধে গেলে যে প্রকৃতি আসলে প্রতিশোধ নেয় বা সেটা যে খারাপই হয়, আসলে বইটাতে এই জিনিসটাই কিন্তু এসেছে। এবং আমার কাছে গুরুকুম্ভের থিম আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ আমার মনে হয় কি, কিছু বিজ্ঞানী এই কাজটা করে।
এরকম কাজ করে এবং অনৈতিক গবেষণা করে বলে কিন্তু এরকম গল্পের সৃষ্টি হয়েছে, এবং আসলে ওগুলি কখনো ভালো হয় না, ওগুলি ক্ষতিই হয়। ভালোর জন্য আপনি কিছু করবেন সেটা তো ভালোই হবে। যেমন মানুষের চিকিৎসার জন্য বা আরো অনেক কিছু আছে, মানুষের জীবন সহজ করার জন্য আপনি অনেক কিছু করতে পারেন। কিন্তু ভাই, আমি পশুকে কেন মানুষ বানাতে যাবো আর মানুষকে কেন পশু বানাতে যাবো? এটাতে আমার ফায়দা কি? আল্লাহ জানে। আচ্ছা, ঠিক আছে, কারণ এতে আমি বলি যেমন মানে আল্লাহ কি করেছেন, পশুদেরকে শক্তি, গায়ের শক্তিটা বেশি দিয়েছেন, কিন্তু তাদের মাথায় কিন্তু কোনো বুদ্ধি নেই। আবার মানুষকে কিন্তু মাথায় বুদ্ধি দিয়েছে, গায়ের শক্তি কম হয়তো পশুদের তুলনায়, কিন্তু মাথায় বুদ্ধি দিয়েছে। তো এইভাবেই করে কিন্তু আল্লাহ ভারসাম্য রেখেছেন। এখন যদি আমি পশুকে মানুষ বানাতে যাই বা মানুষকে পশু বানাতে যাই, তাহলে তো ভারসাম্যটা নষ্ট হয়ে যায়, তখনই কিন্তু সমস্যাটা হয়। আর বইটার প্রোডাকশনের কথা যদি বলি, তাহলে বলবো বইটা হচ্ছে কিসের জানি, বেনজিন। আচ্ছা, বেনজিন প্রকাশনের বইগুলো আমি দেখলাম যে তাদের আসলে এই প্রচ্ছদগুলো না মানে গুটি এম্বোজের হয়। আমার কাছে এই প্রচ্ছদগুলি খুব ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, স্ট্যান্ডার্ড লাগে, ধরতেও ভালো লাগে। আর এখানে যেটা দেখানো হয়েছে ডক্টর মোরোর দ্বীপ, এই যে সমুদ্র, এই যে এখানে প্রাণী, মানুষ প্রাণী, অর্ধমানব অর্ধ প্রাণী দ্বীপ, এটাই দেখানো হয়েছে পুরো বইটার, মানে পুরো আগে পিছে দ্বীপটাই। পৃষ্ঠাগুলো ভালো আছে, সবই ঠিক আছে, বানানোর সময় ভুল ছিল কম। আর বইটাই তো ছোট, বানান ভুল বেশি থাকবে কি করে, মানে সেটা অনুযায়ী বললাম যে বানান ভুলও কম ছিল। আর আসলে বইটা থেকে যদি আমি বলি যে আজকের কাহিনী লেসনটা কি, খুব সহজ লেসন, যে আসলে প্রকৃতির ভারসাম্য কখনো নষ্ট করা উচিত না। প্রকৃতি যেভাবে যেটা সৃষ্টি করেছে আপনার উচিত সেটাই করা। আপনি বললাম না যে মানুষের ভালোর জন্য কিছু করতে পারেন, যে কোনো একটা চিকিৎসা, কোনো একটা রোগের চিকিৎসার কোনো একটা নিয়ে গবেষণা করতে পারেন, সেটা মানুষের জন্য ভালো হবে, মানুষের চিকিৎসা করতে পারবে, রোগ থেকে মুক্তি লাভ করতে পারবে, বা মানুষের জীবন সহজ করার জন্য কিছু করতে পারেন। যেমন ইদানিং যে জিনিসগুলি বের হয়েছে আমার কাছে খুব ভালো লাগে, যেমন কুকিং এর জন্য, কুকিং তাড়াতাড়ি করে করার জন্য বা সহজে করার জন্য কিছু জিনিস, গ্যাজেট বের হয়েছে, এবং দেখা যায় যে ঘরের বিভিন্ন ক্লিনিং বা ঘরের অনেক কিছু করার জন্য অনেক ধরনের গ্যাজেট বের হয়েছে। আমি মনে করি যে বিজ্ঞানের যদি এই ধরনের কিছু করে সেগুলি খুব ভালো। যেমন এআই দিয়ে কিন্তু আমাদের অনেক উপকার হচ্ছে, আমরা কিন্তু অনেক কিছু জানতে পারছি। মানে এখন পর্যন্ত এর অপকারিতাটা অতটা দেখা যায়নি, উপকারিতাটা দেখা গেছে। তাই আমি বলবো যেটা তো উপকারিতা আছে, যেমন অনেক কিছু হয়তো আমরা সম্বন্ধে জানি না। আগে যেমন গুগলে সার্চ করতে গেলে অনেক লিঙ্ক আসতো, দেখা যাচ্ছে আমি একটা জিনিস বলেছি সেই জিনিসটা একদম পারফেক্টলি অ্যান্সার আসছে না, যেগুলি গুগলে কেউ দিয়েছে সেগুলিই আসছে। তো এখানে হয়েছে কি, যখন আপনি মানে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন, তখন চ্যাট জিপিটি আপনাকে একদম একুরেট সেটার উত্তরই দিয়েছে যেটা আপনি প্রশ্ন করছেন। তাই এটা কিন্তু অনেক সহজ হয়ে গেছে এবং আপনি সঠিক উত্তরটাও জানতে পারছেন। তো এই জিনিসগুলো আমি মনে করি ভালো। এগুলি যদি আপনারা করেন না, মানসিকতার জন্য ভালো। কিন্তু পশুকে মানুষ করে, মানুষকে পশু করে আপনার লাভটা কি? এটা তো ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। তো কিছু, কিছু বিজ্ঞানী আসলে এমনই পাগল হয়ে যায় তাদের গবেষণার ক্ষেত্রে, যে তখন তারা আসলে ভালো-মন্দটা বোঝে না বা কি লাভ হচ্ছে, কি ক্ষতি হচ্ছে এটা বোঝে না। তারা আসলে তাদের যে মানে যে কাজটা করতে মন চাইছে তারা সেটাই করছে। তো একজন বিজ্ঞানীকে তো নীতিহীন হলে হয় না। বিজ্ঞানীকে তো নীতিবোধ সম্পন্ন হতে হয়। কারণ ওনার কাজ কি? মানবের মানে মানুষের জন্য, পশু প্রাণী যেটাই হোক সবার জন্য ভালো কিছু করা। উনি যদি এমন কিছু করেন যেটা আসলে মানুষ পশু দুটার জন্যই সমস্যা হচ্ছে, তাহলে তো এটা খারাপ। তো এখানে এটাই দেখানো হয়েছে। এবং আপনি যদি প্রকৃতির, সরি, আমার গলায় আসলে একটু সমস্যা হচ্ছে সেজন্য বারবার কাশি চলে আসছে। তো আপনি যদি মানে প্রকৃতির বিরুদ্ধে যান, তাহলে সেটা কখনোই ভালো ফল বয়ে আনবে না, এবং এই বইতে সেটাই এসেছে। শেষের দিকে কিন্তু আসলেই যে তারা যে কাজটা করেছে, খারাপ কাজটা, তাদের জন্য তাদের খারাপ পরিণতিই হয়েছে। তাই আমি বলি যে আমার মতে যেটা, যে প্রকৃতির বিরুদ্ধে আসলে কখনো যাবেন না। যেটাই করবেন না কেন, যদি আপনারাও কখনো কোনো কিছু করতে চান, এখন তো মানুষও অনেক ধরনের প্রজেক্ট করেন। নরমাল যারা মানুষ তারাও হয়তো অনেক সময় দেখা যায়, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা আসলে কিছু করার চেষ্টা করে। তাই আমি বলব যে যাই করেন না কেন, এমন কিছু করেন যেটা আসলে সবার জন্য ভালো হবে। কারোর জন্য ক্ষতি হবে সেটাও না। কারণ এখনকার সময় দেখা গেছে যে আমরা যেমন আগে পশু পাখির মানে পশম দিয়ে বা ইয়ে দিয়ে, যেমন উল বানানো কিছু দিয়ে যে আমরা কাপড় চোপড় বানাতাম বা কোনো বিউটি প্রোডাক্ট যদি তাদের দরকার হতো, এখন দেখা গেছে কি, এখন কিন্তু অ্যাকচুয়ালি প্রাণী সংরক্ষণের চিন্তা হচ্ছে। এখন কিন্তু দেখা যাচ্ছে যে আমরা সিনথেটিক জিনিস ইউজ করছি, কাপড়ও সিনথেটিক, মানে তারপরে বিউটি প্রোডাক্টও, মানে আমরা এমন জিনিস ইউজ করছি যেগুলো আমাদের জন্য ভালো, বিউটি প্রোডাক্ট বা কাপড় সেটা আমাদের জন্য ভালো, কিন্তু সেখানে আবার পশু পাখিদেরও কিন্তু ক্ষতি হচ্ছে না, মানে ভারসাম্য থাকছে। মানে এখানে কিন্তু দুই দলেরই ভালো হচ্ছে। তো এগুলো করা উচিত, কিন্তু কখনো এমন করা উচিত না যেটা আসলে ভারসাম্য নষ্ট করে দেয়। মানুষকে মানে পশু বানানোর, পশুকে মানুষ বানানোটা অ্যাকচুয়ালি ভারসাম্য নষ্ট করারই মানে কি বলবো উদাহরণ।
তো আমি মনে করি যে এটা আসলে কখনোই করা উচিত না। প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দেওয়া উচিত। আর বিজ্ঞানের উচিত কি করা, একজন বিজ্ঞানীর উচিত আসলে মানুষের জন্য, পশু প্রাণীর জন্য ভালো কিছু করা, এবং সেটাই করা উচিত। তাই বই লেসন এটাই ছিল যে কখনোই এমন কিছু করা উচিত না যেটাতে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয় এবং যেটাতে মানে সবার জন্য ক্ষতি হয় এবং আপনার নিজেরও ক্ষতি হয়। এই জিনিস আসলে কখনোই করা উচিত না। এবং সুন্দর একটা বই, আমি মনে করি সবারই পড়া উচিত। যদি মানে আপনি যদি বললাম না একটু মনোযোগ দিয়ে যদি পড়েন, আপনার কাছে বইটা খুব ভালো লাগবে এবং বইটা পড়তে বেশি সময়ও লাগে না, ছোট বই। তো বইটা পড়ে আসলে মজা পাবেন, কারণ বইটা গুরুগম্ভীর থিমের উপর লেখা, তো মানে কিন্তু ছোট এবং গল্প আকারে লেখা থেকে অতটা মানে কঠিন মনে হয় না। কিছু কিছু জিনিস অবশ্য আমি মানে বুঝিনি আসলে, ওই যে বললাম না তাড়াহুড়া করে পড়তে গেলে এটা হয়, মাঝে মাঝে এমন হয় যে আমি তাড়াহুড়া করে পড়তে যাই, তখন অনেক সময় বুঝি না। আমার সময় নিয়ে পড়লে, যখন সময় নিয়ে পড়ছি তখন বুঝেছি। তো আমি মনে করি এই বইটা আপনারা পড়ে দিতে পারেন, আপনাদের কাছে ভালো লাগবে, কারণ এটা অ্যাকচুয়ালি একটা খুব সুন্দর থিম নিয়ে লেখা। তো চমৎকার একটা বইয়ের আমি রিভিউ তো দিয়েই দিলাম, এখন আপনারা পড়া শুরু করে দিন। হ্যাপি রিডিং। তো দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসাতে আমার চ্যানেলটি এগিয়ে যাবে, আর আমি আরো ভালো ভালো নতুন নতুন কন্টেন্ট নিয়ে ভিডিও করার জন্য চেষ্টা করব। যদিও আমি বইয়ের বাইরে কিছু নিয়ে ভিডিও করি না, এবং একবার শুধু একটা মেকআপ নিয়ে ভিডিও করেছিলাম, তবে আমি চেষ্টা করব আরো কিছু নতুন কিছু করার। অ্যাকচুয়ালি সময় হয় না, তো সেজন্য হয়তো অতটা চিন্তা ভাবনা করতে পারি না। দেখা যায় বই পড়তেও আমার অনেক সময় আমি এখন একটু আলসেমি লাগে আসলে। মন মানসিকতা খারাপ থাকলে যে জিনিসটা হয় আসলে, মানুষ মন মানসিকতা খারাপ থাকলে কিন্তু মানুষ আলসে হয়ে যায়। মন ভালো থাকলে মানুষ আবার অনেক কাজ করার মানে প্রেরণা পায়। আমি এমনিতে সবসময় আপনাদের সাথে হাসি খুশি ভাবে কথা বলি, কারণ আমি হাসি খুশি থাকতে অনেক পছন্দ করি। আমার যদি কোনো দুঃখ থাকে সেটা আমি সহজে মানুষকে বুঝতে দেই না। হ্যাঁ, আপনাদের সাথে হয়তো আমি কিছু শেয়ার করি, এখন শেয়ার করছি, কিন্তু আমি আগে আসলে মানুষের সাথে শেয়ারও করতাম না। আমি মনে করি কি যে আসলে আমি খুশি বাটি, ওটাই ভালো। সবার সাথে সবার খুশিটা বাড়ুক, সেই জন্যই। তো এখন হয় কি যে দেখা যায় যে বইটা আসলে অত পড়া হয় না, সেজন্য হয়তো রিভিউটা একটু কম দেই। হ্যাঁ, কিন্তু আর সেজন্যই মানে বললাম যে বইটা নিয়ে আমি আসলে এখন মানে কাজ করতে ঠিকমতো পারছি না। বই পড়তে আগে যেমন অনেক বই পড়তাম এবং অনেক রিভিউ দিতাম। দেখা যেত বই পড়ছি আর রিভিউ লিখছি, বই পড়ছি আর রিভিউ লিখছি। এখন একটু অন্যরকম মানে আলসেমি লাগে। এখন দেখা যায় যে বইও ঠিকমতো পড়া হয় না, আবার রিভিউ ঠিকমতো লেখা হচ্ছে না। ভিডিও করতেও দেখা যাচ্ছে একটু আলসেমি লাগছে। হ্যাঁ, আপলোড করতেও আলসেমি লাগে। মানে এমন অবস্থা হয়েছে। আবার এর মধ্যে দেখা যায় যে অনেক কাজ আছে। রিসেন্টলি অনেক কাজ বেড়েছে। বাসা চেঞ্জ করছি, সেজন্য তো বাসা চেঞ্জ করা মানে তো বুঝেনি, যারা বাসা চেঞ্জ করে তাদের কি একটা ঝামেলা। তো এই ঝামেলার মধ্যে আছি, তো সব মিলিয়ে আসলে একটু ব্যস্ত। হ্যাঁ, সেজন্য হয়তো মানে দেখা যাচ্ছে যে নতুন কোনো কন্টেন্ট আনবো বা কোনো সুন্দর কিছু করবো সেটা আসলে মাথায় আসছে না। তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ঝামেলাটা মানে শেষ হলে আবারও কোনো মানে এগুলো নিয়ে ভাবার, যে ভালো কিছু কন্টেন্ট বা ভালো কিছু করার, যেটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনাদের যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে বা যদি কোনো বই রিভিউ চান তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার, আমি সবসময় চেষ্টা করি এবং রিপ্লাই আমি দিইও। আর আম, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, আমি আবারও ফিরে আসবো নতুন আরো একটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আসলে আমি সবার কাছে দোয়া চাই, দোয়াটার খুব দরকার আছে জীবনে। হ্যাঁ, কার দোয়া কখন আল্লাহ কবুল করে সেটা কেউ বলতে পারে না, এবং আমি মনে করি দোয়া আসলে সবার জীবনেই দরকার আছে, আল্লাহর রহমতের দরকার তো সবার জীবনেই। তো ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আহ বেশি বেশি বই পড়ুন, সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন। আল্লাহ হাফেজ।